এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি ভারতকে নিয়ে কিছু মন্তব্য করেছেন, যার প্রেক্ষিতে আসলে কূটনৈতিক একটা উত্তেজনা তৈরি হয়েছে দু দেশের মধ্যে। এটাকে শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখার সুযোগ আছে কিনা, যেহেতু আমরা রিয়্যাক্ট পাচ্ছি ওপাশ থেকে, এবং এটার একটা শত্রুভাবাপন্ন একটা সম্পর্কের দিকে আমরা যাচ্ছি কিনা? আসলেই তো মানে এটাকে তো একটু রাজনৈতিকভাবে দেখার সুযোগই আছে। এবং এটা যদি আমরা মনে করতাম যে এই মানে একটা বাংলাদেশেও যেরকম একটা অস্থির পরিস্থিতির ভিতরে এই কথাটা আসলো, এটাকে কতটা বিবেচক প্রসূত হইলো এটা নিয়ে হয়তো আসলে সন্দেহের অবকাশ আছে আর কি। কিন্তু এইখানেও আমরা যেটা প্রথমেই দেখলাম যে এই ইস্যুগুলাতে আমরা কিন্তু শুরুতেই যদি ভারতকে রাষ্ট্রীয়ভাবে এই বিষয়গুলোকে মোকাবেলা করে আমাদের পররাষ্ট্রনীতি বরাবরই ভারতের সাথে এমন একটা নতজন পররাষ্ট্রনীতি থাকে, এটা একটা সার্বভৌম দেশের হিসেবে আপনি চিন্তা করেন। জুলাইয়ের পরে আমি শুধু একটা কথাই বলবো যে জুলাইয়ের পরে সীমান্তগুলোতে যখন উত্তেজনা তৈরি হতো, দেখতেন গ্রামের হাজার হাজার মানুষ চলে যাচ্ছে। বাংলাদেশের সীমান্তের ইন্টিগ্রিটি বা বাংলাদেশের মানুষ তার দেশকে এত বেশি ভালোবাসে, তার সে জীবন দেওয়ার জন্য এমন ভাবে প্রস্তুত, এটা কিন্তু খুব দেখা যায় না খুব একটা। তো ফলে এই জায়গাটাতে এসে ইন্ডিয়ারও এটা বোঝা উচিত যে সে যদি ঘন ঘন এই ধরনের ডিস্টার্ব করে, এটা আসলে আর সেই তার আগের মানে সোনালী দিন কিন্তু আর নাই। এ একটা সার্বভৌম দেশ, তুমি অন্তত তাকে তার সার্বভৌম ইয়াটা দাও, ইজ্জতটা দাও। এটা না দিলে আসলে খুব বিপদ। একটা 24-এর অভ্যুত্থান আসলে বাংলাদেশের মানুষের সামনে অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছিল, আমাদের রাজনীতি নিয়ে, আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে, রাষ্ট্র নিয়ে, ইতিহাস নিয়ে। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা আসলে 5 আগস্টের পর থেকেই জোরালোভাবে আসলে করা হচ্ছে। অনেক বড় আসলে স্বপ্ন দেখা হয়েছিল যে পরিবর্তন হবে অনেক কিছু, কতটুকু হলো? আমি আসলে বরাবরের মতোই আশাবাদী হইতে চাই যে 24-এর অভ্যুত্থানের পরে পলিটিক্যাল গ্রুপগুলো কিভাবে কি করলো সেটা আমি জানি না, কিন্তু বাঙালির মনোজগতে একটা বিরাট পরিবর্তন আসছে। তো অসীম ভাই একটু আগে যে আলাপ করতেছিলেন, আজকে থেকে 2-3 বছর আগে করলে উনি 2টা মামলা খেতেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। এর মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 2টাতেই যাবজ্জীবন কারাদণ্ড হইতো না। তো এই যে দেখেন এই আলাপগুলো করতে পারতেছে। তো এইরকম এক হচ্ছে যে কি আলোচনার অবারিত সুযোগ এবং বিরুদ্ধতারও সুযোগ। ব্যাপারটা হচ্ছে কি যে কোনো কিছুই মিলিটারি কায়দায় চাপায় দেওয়ার মাধ্যমে আসলে সেটেল করা যায় না, এটা বাহাসের মাধ্যমে হবে। এই যে বিজয় নিয়ে, স্বাধীনতা নিয়ে, সংখ্যা নিয়ে আলাপগুলো হোক না, সমস্যা কি? কিন্তু সমস্যা তো হচ্ছে, আমরা আনিস আলমগীরকে তো জেলে যেতে দেখছি, বা আমরা আরো এর আগে যেসব সাংবাদিকরা তাদেরকে আমরা দেখছি। না এটা তো হচ্ছে দেখে দেন একটা মানে ঠুনকো রাষ্ট্র, মানে রাষ্ট্রকে ঠুনকো ভাবে চালানোর যে প্রবণতা, একটা ঘটনাকে নিয়ন্ত্রণ করতে না পারার দীর্ঘদিন পরেও, মানে 1 বছর কাল হয়ে যাওয়ার পরেও একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন না, মুভ অন করতে পারেন না। এইটা তো খুবই দুঃখজনক। তো এইটা তো আসলে আমরা নিশ্চয়ই চাই যে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসে, এই যে আকাঙ্ক্ষার রাষ্ট্রটা, মানুষ কিন্তু বসে আছে আকাঙ্ক্ষাটা নিয়ে, এখন এই আকাঙ্ক্ষাটা চ্যানেলাইজ করা যাবে কিনা, এই রাষ্ট্র পারবে না। মানে বর্তমান ব্যবস্থা এটাকে চ্যানেলাইজ করার সামর্থ্য তার না, এটা আমরা বুঝতে পারি। ফলে একটা নির্বাচন দরকার, এবং নির্বাচনের পরে এই শক্তিটাকে একটা গণতান্ত্রিক উপায়ে, স্বাধীন উপায়ে যদি আমরা চ্যানেলাইজ করতে পারি, তাহলে আসলে যে বাংলাদেশের কথা আমরা বলি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের, এটা খুব বেশি দূরে না।